আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বন্ধু নমস্কার। এবার মোদির চেয়ারে বসতে চান থেলাপতি বিজয়, মানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ থেকে একেবারে সরাসরি দেশের প্রধানমন্ত্রীর পদে বসার ইচ্ছা রাখছেন থেলাপতি বিজয়। তামিলনাড়ুর নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছেন, যিনি তামিল সিনেমার বা সাউথ সিনেমার সুপারস্টার বলা যায়, সিনেমার জগতে ব্যাপক জনপ্রিয় এই নেতা, এই অভিনেতা পরবর্তী সময়ে রাজনীতিতে এসে টিভিকে নামে একটি দল প্রতিষ্ঠা করে 2024 সালে 2026-এই মানে এই বছরেই বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। এবার দেখা যাচ্ছে যে তামিলনাড়ুতে দাবি তোলা হচ্ছে যে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন থেলাপতি বিজয়। মানে এবার সরাসরি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ারের দিকে নজর। তার মানে কি, রাহুল গান্ধীর যে স্বপ্ন দেশের প্রধানমন্ত্রী হবেন, বা রাহুল গান্ধীর যারা সমর্থক, যারা তার গুণমুগ্ধ, তারা যারা চাইছেন যে 2029-এ রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হন, বা তার আগেও যদি সম্ভব হয় তাহলে তিনি দেশের প্রধানমন্ত্রী হন, সেই স্বপ্নটাকে কি ধাক্কা দিতে চাইছে টিভিকে? তামিলনাড়ুতে দুদিন আগে তামিলনাড়ু সরকারের একজন মন্ত্রী শরৎ কুমার, তিনি তামিলনাড়ুর বিধানসভাতে দাঁড়িয়েই বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে 2029-এ তামিলনাড়ু থেকে মুখ্যমন্ত্রী হবে এবং তামিলনাড়ুর সিএম দেশের ভবিষ্যৎ পিএম হবেন। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী থেলাপতি বিজয়ী দেশের আগামী প্রধানমন্ত্রী, তাও বেশি দূর টুর না, 2034 2039 এইরকম কোনো লম্বা সময় পরে না, মানে 2029-এর লোকসভা নির্বাচনের পরেই তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, এই দাবি তারা করতে শুরু করেছে। এবার কথা হলো যে এই যে শরৎ কুমার দাবিটা করেছেন, এর ঠিক আগেই তামিলনাড়ুর আরেকজন মন্ত্রী আদাব অর্জুনা, তিনি দাবি করেছেন যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী দক্ষিণ ভারত থেকে হবে। তিনি তামিলনাড়ুর কথা বলেছেন, তামিলনাড়ু থেকে হবে এই কথা বলেছেন, দক্ষিণ ভারতও বলেছেন, কিন্তু তিনি আবার থেলাপতি বিজয়ের নাম নেননি, অর্থাৎ কোনো স্পেসিফিক্যালি কোনো নেতার নাম উল্লেখ করে তিনি এই কথা বলেননি, কিন্তু তিনি বলেছেন ডেফিনেটলি এর পরের প্রধানমন্ত্রী দক্ষিণ ভারত থেকে হবে। তাদের সবারই যুক্তি হলো যে অধিকাংশ সময়ই উত্তর ভারত থেকে কেউ না কেউ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, দক্ষিণ ভারত থেকে তো খুব কম হয়েছে। আপনাদের মনে আছে একজন হয়েছিলেন পি.ভি. নরসিংহ রাও, যিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এক সময়। অন্ধ্রপ্রদেশ থেকে তিনি জাতীয় রাজনীতিতে যান এবং এক সময় তিনি কংগ্রেসেরই হয়ে দেশের প্রধানমন্ত্রী হন। 1991 সালে এই পি.ভি. নরসিংহ রাও দেশের প্রধানমন্ত্রী হন। 91 থেকে 96 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এরপরে 1996 সালে আর একজন দক্ষিণ ভারতীয় নেতা তিনি দেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসেন, তিনি হলেন এইচ.ডি. দেবেগৌড়া। এইচ.ডি. দেবেগৌড়া 96 থেকে 97 পর্যন্ত সময়কাল তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই দুজন ছাড়া দক্ষিণ ভারত থেকে আর কেউ প্রধানমন্ত্রী হননি। আমাদের দেশের অধিকাংশ প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ থেকে হয়েছেন, উত্তরপ্রদেশ ছাড়া গুজরাট, এরকম কয়েকটি রাজ্য থেকে হয়েছে। কিন্তু দক্ষিণ ভারত থেকে এই দুজন ছাড়া, যাদের নাম বললাম, তারা ছাড়া আর কেউ প্রধানমন্ত্রী হননি। তো এই কারণে এরা কি করছে, টিভিকে নেতারা দুটো কাজ করছে। একদিকে তারা তামিল যে সেন্টিমেন্ট, সেটাকে আবার নতুন করে খুঁচিয়ে দিচ্ছে, তামিলদের চোখে নতুন করে স্বপ্ন প্রতিস্থাপন করছে। তারা চাইছে যে তামিল জনতা নতুন করে স্বপ্ন দেখুক যে তাদের রাজ্যের, তাদের সম্প্রদায়ের কোনো নেতা এরপরে দেশের প্রধানমন্ত্রী হবেন। এর ফলে যে মানে ওই নেতা যেহেতু বিজয় হিসেবে তারা উল্লেখ করছেন, তার মানে তামিল জনতা বিজয়কে নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করবেন। এটা হলো একটা পরিকল্পনা যে তামিল জনতা এর পরের নির্বাচনগুলোতে, বিশেষ করে 29-এর লোকসভা নির্বাচনে, যাতে সার্বিকভাবে বিজয়ের পেছনে এবং টিভিকে সমর্থনে এগিয়ে আসে। আর সেক্ষেত্রে ইমিডিয়েট ক্ষতি হবে ডিএমকের
ইমিডিয়েট ক্ষতি হবে এআইএডিএমকে, ইমিডিয়েট ক্ষতি হবে তামিলনাড়ুতে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সেক্ষেত্রে জনতার আবেগটা পুরোপুরি বিজয়ের দিকে চলে গেলে পরে ৩৯টি লোকসভা আসনের মধ্যে হয়তো প্রায় সবগুলোই সেক্ষেত্রে টিভিকে পেয়ে যেতে পারে। কারণ তামিলনাড়ুতে ইতিহাস রয়েছে যে যখন তামিল জনতা কাউকে সাপোর্ট করে তখন তাকেই সবকিছু দিয়ে দেয় পারলে, আর যখন কারোর বিরোধিতা করে, কাউকে হারাতে চায়, তখন তার কাছ থেকে প্রায় সব কিছু কেড়ে নেয়। এরকমটাই তামিলনাড়ু বিধানসভা নির্বাচনগুলোতে বা বিভিন্ন নির্বাচনে আমরা দেখে এসেছি। এবার হতে পারে যে বিজয়ের ওপরে ভরসা করতে গিয়ে সব দিয়ে দিল। এটা একটা তাদের উদ্দেশ্য যে ইমিডিয়েটলি তামিলনাড়ুতে বাদবাকি দলগুলোকে একেবারে নিচে নামিয়ে আনা আর টিভিকে একেবারে ওপরে তুলে দেওয়া। এটা হলো একটা। দ্বিতীয় উদ্দেশ্য হলো যে এটা অনেকেই বলছেন যে টিভিকে আগামী দিনে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে তার সংগঠন বিস্তার করতে পারে, অর্থাৎ কেরালাতে, তেলেঙ্গানাতে, অন্ধ্রপ্রদেশে, কর্ণাটকে, পুদুচেরিতে এইরকম বিভিন্ন রাজ্যে তার সংগঠন বিস্তার করার পরিকল্পনা রয়েছে থেলাপতি বিজয়ের। এবার এই কাজটা করার ক্ষেত্রে এই যে দক্ষিণ ভারতীয় সেন্টিমেন্ট জাগিয়ে দেয়া, যে দক্ষিণ ভারত থেকে কারোর প্রধানমন্ত্রী হওয়া উচিত, 29-এ দক্ষিণ ভারত থেকেই কোনো নেতা দেশের প্রধানমন্ত্রী হবেন, এর মধ্য দিয়ে তিনি এবং তার দল পরিকল্পিতভাবে পুরো দক্ষিণ ভারতকে ঐক্যবদ্ধ করেন, পুরো দক্ষিণ ভারতের মানুষের চোখে একটা স্বপ্ন নিয়ে আসেন এবং পুরো দক্ষিণ ভারতকে টিভিকে মুখী করার পরিকল্পনা তারা নিয়েছে, যাতে আগামী দিনে দক্ষিণ ভারত থেকে টিভিকে একটা ভালো মানে ভিত্তি খুঁজে পেতে পারে। এটা গেল আর একটা পরিকল্পনা। এবার কথা হলো যে থেলাপতি বিজয় যে স্বপ্ন দেখছেন বা তার দল যে স্বপ্ন দেখছে যে নরেন্দ্র মোদীর জায়গাতে গিয়ে তারা বলবে, এটা কি সম্ভব? এখন কথা হলো এই প্রশ্নটায় যে এটা কি সম্ভব, এর উত্তর একাধিক হতে পারে। কারণ এর উত্তরে আমরা দেশের মধ্যে অনেকগুলো উদাহরণ পাবো যেখানে কোনো দলের কেউ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, যে দল দেশে প্রথম দল তো মানে 1 নম্বর দল তো হতেই পারেনি, এমনকি জাতীয় দল পর্যন্ত হয়নি। যেমন দেবেগৌড়ার দল জাতীয় দল ছিল না, একটা ক্ষুদ্র দল, আঞ্চলিক দল ছিল, তার দলের নেতা প্রধানমন্ত্রী হয়েছেন। তারপরে আপনার আইকে গুজরালের দলও একেবারে সাধারণ অবস্থায় ছিল, কিন্তু আইকে গুজরাল দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। চন্দ্রশেখর, কথাই নাই, চন্দ্রশেখরের কাছে যে সংখ্যক এমপি ছিল, চন্দ্রশেখরের কোনোদিন প্রধানমন্ত্রী হওয়ারই কথা না, কিন্তু চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হয়েছিলেন। এইরকম ভাবে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের কাছেও কংগ্রেস বা বিজেপির মতন কোনো বৃহৎ বিরাট বিশাল এবং শক্তিশালী দল ছিল না, কিন্তু তারপরেও তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। এরকম ভাবে আমাদের দেশে বিভিন্ন সময় দেখা গেছে যে এমন অনেকেই প্রধানমন্ত্রী হয়েছেন যাদের দল সাধারণ দল ছিল, বড় দল ছিল না, যাদের কাছে দলীয় সাংসদের সংখ্যা খুব বিরাট কিছু ছিল না, কিন্তু তারপরেও তারা হয়েছিলেন ঘটনাচক্রে। কারণ হলো যে এই যে আমাদের দেশে যখন ফ্র্যাকচার্ড ম্যান্ডেট হয়, অর্থাৎ কোনো একটি দল যখন সংখ্যাগরিষ্ঠতা পায় না এবং যখন দেখা যায় সে মেজরিটি থেকে অনেকটা দূরে থাকে, যেমন 272 দরকার হলো মেজরিটি পাওয়ার জন্য, কিন্তু কোন দল হয়তো দেখা গেল 150-র নিচে বা 200-র অনেকটাই নিচে চলে গেল, তখন অন্য দলগুলোর সঙ্গে অ্যালায়েন্স করতে হয়। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে দর কষাকষি হয়। সেই রকম সময় অনেক সময়ে বড় দলের নেতা মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রিত্ব এখন দাবি করাটা ঠিক হবে না, আমরা এখন কোনো ছোট্ট দলের কাউকে প্রধানমন্ত্রী বানাই, পেছন থেকে আমরাই চালাবো, এবং যখন আমরা আমাদের রাজনীতির জন্য সুইটেবল মনে করব তখন আমরা তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে আমরা মধ্যবর্তী নির্বাচনে যাব এবং সেক্ষেত্রে আমরা আরো বেশি আসন নিয়ে বা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে তারপর আমাদের প্রধানমন্ত্রী করব। এরকম পরিকল্পনা থাকে অনেক সময়, এবং এইটাই হয়েছিল যখন চন্দ্রশেখরকে রাজীব গান্ধী সমর্থন করেছিলেন। চন্দ্রশেখর অল্প সময় প্রধানমন্ত্রিত্ব চালিয়েছিলেন, তারপর তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় কংগ্রেস, এবং তারপরে মধ্যবর্তী নির্বাচন আসে এবং মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কংগ্রেসের নেতৃত্বেই কেন্দ্রে সরকার গঠিত হয়। ফলে অস্বাভাবিক কিছুই না রাজনীতিতে হয়।
আর এটাও ঠিক যে 2029-এর আগে যদি কোনো কারণে কেন্দ্র সরকার বদল হয়, মানে কোনো কারণে যদি মোদীর নেতৃত্বাধীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতন হয়, ধরুন বড় আন্দোলন হলো এবং সেই আন্দোলনের তীব্রতা দেখে হয়তো সরকার ক্ষমতা ছেড়ে দিল, তাহলে মধ্যবর্তী নির্বাচন আসবে, মধ্যবর্তী নির্বাচনের আগে অস্থায়ী সরকার গঠন করার বিষয় আসতে পারে। সেই ক্ষেত্রে হতে পারে যে রাহুল গান্ধী নিজে প্রধানমন্ত্রী হতে চাইবেন না, রাহুল গান্ধী নিজেই তখন বলবেন যে অন্য কাউকে প্রধানমন্ত্রী করা হোক। এই অন্য কেউ কে হবে এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, অখিলেশ যাদব হতে পারেন যদি তার আগে তিনি দেশের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী না হয়ে যান। অরবিন্দ কেজরিওয়ালকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে মানতে চাইবেন না। এছাড়া আরো অনেক আঞ্চলিক দল, ছোট ছোট দল রয়েছে যারা ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে, তাদের কাউকে প্রধানমন্ত্রী করতে চাইতে পারেন। হতে পারে সেই ক্ষেত্রে থেলাপতি বিজয়কেও রাহুল গান্ধী মেনে নিতে পারেন যে অল্প সময়ের জন্য হলেও থেলাপতি বিজয় দেশের প্রধানমন্ত্রী হন। আর এমনিতেও দেখা গেছে যে রাহুল গান্ধী থেলাপতি বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বানানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর তার কারণে থেলাপতি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধীকে অত্যন্ত আদরের সঙ্গে, অত্যন্ত সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানিয়ে তাকে সেখানে প্রেজেন্ট করা হয়। তো এই কারণে অনেকেই মনে করছেন যে রাহুল গান্ধী এবং থেলাপতি বিজয়ের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাও হয়তো থেলাপতি বিজয়ের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণে সাহায্যকারী হতে পারে। তো সুতরাং ভারতবর্ষের রাজনীতিতে বিভিন্ন সময়ে এরকম জটিলতা তৈরি হয় যাতে অনেক সময় ছোটখাটো কোনো আঞ্চলিক দলের কেউ প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন। ফলে এটা অস্বাভাবিক কিছু মনে করার কোনো কারণ নাই। এবার কথা হলো, আমরা একবার দেখে নিই যে দক্ষিণ ভারতে মোট কটি লোকসভা আসন রয়েছে এবং তার মধ্যে তামিলনাড়ুতে কটি রয়েছে, এবং এইটা কি এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমত হলো যে তামিলনাড়ুতে মোট আসন সংখ্যা, লোকসভার আসন সংখ্যা হলো 39টি। এবার 39 দিয়ে তো আর দেশের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না। তাহলে এরপরে রয়েছে তার পার্শ্ববর্তী পুদুচেরিতে একটি, তাহলে পুদুচেরি আর তামিলনাড়ু মিলিয়ে দেখলে হবে 40টি। এর সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে 25টি, তেলেঙ্গানাতে আপনার 17টি, আর দুটো রাজ্য মেলালে হবে 42টি। এর সঙ্গে রয়েছে কর্ণাটকের 28টি আর কেরালার 20টি। এই সবগুলোকে যদি একত্রিত করি তাহলে মোট সংখ্যা দ্বারা 140টি। এবার ধরুন কেন্দ্রে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, এবার দর কষাকষি হবে। এই দর কষাকষির সময়ে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোতে যদি এই সেন্টিমেন্ট জেগে যায়, এই দাবি যদি উঠে আসে যে দক্ষিণ ভারতীয় কোনো নেতাকেই দেশের প্রধানমন্ত্রী করতে হবে, তাহলে এই 140 জন এমপির, লোকসভা এমপির সবার ওপরে একটা মানসিক প্রেশার চলে আসবে জনতার তরফ থেকে। এবার তাদের মধ্যে কেউ আপনার টিডিপির এমপি হবেন, কেউ কংগ্রেসের এমপি হবেন, কেউ বিজেপির এমপি হবেন, কেউ টিভিকের, কেউ সিপিএম এর, বিভিন্ন রাজনৈতিক দলের এমপি হবেন, কিন্তু সবার ওপরে একটা কমন প্রেশার যে দক্ষিণ ভারতীয় কোনো নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে মানার জন্য তুমি তোমার ভোটটা দাও। সেই ক্ষেত্রে হতে পারে যে দিল্লিতে যারা সরকার গঠনের তোড়জোড় করছেন তারা হয়তো ওই সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে এই তামিলনাড়ুর বিজয়কেই হোক অথবা দক্ষিণ ভারতীয় কোনো নেতাকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে পারেন। বিজেপির ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা কঠিন হতে পারে এই কারণে যে বিজেপি যদি একক সংখ্যাগরিষ্ঠ দল না হয়ে একক বৃহত্তম দল হয় এবং বিজেপির কাছে যদি সেই সুযোগ আসে যে এনডিএর বাকি পার্টনারদের সঙ্গে নিয়ে সরকার গঠন করার, সেক্ষেত্রে বিজেপি হয়তো চাইবে যে গুজরাটি নেতাদের মধ্যে কেউ দেশের প্রধানমন্ত্রী হোক, কারণ যতক্ষণ পর্যন্ত দুই গুজরাটি নেতা বিজেপির নেতৃত্বে রয়েছে, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, ততক্ষণ পর্যন্ত তারা কোনো গুজরাটি নেতাকেই প্রধানমন্ত্রী করতে চাইবেন, বিশেষ করে অমিত শাহকে করতে চাইবেন। আর কংগ্রেস হলে সেক্ষেত্রে হয়তো রাহুল গান্ধী কম্প্রোমাইজ করতে পারেন যে অল্প সময়ের জন্য কোনো আঞ্চলিক দলকে দেশের শাসন ক্ষমতা মানে ক্ষমতা তুলে দিয়ে তিনি এর পরের জন্য প্রস্তুতি নেবেন।
যেটা আমরা বিভিন্ন সময়ে এর আগে দেখেছি। ফলে এগুলো হতে পারে। এবার আদতেই কি সেরকমটা হবে? দেশে কি সত্যি সত্যি থেলাপতি বিজয়কে আমরা প্রধানমন্ত্রী হিসেবে কখনো দেখতে পাবো? এরকম কোনো ধারণা কি আপনাদের মনের মধ্যে আছে? আপনারাও কি মনে করেন যে আবারও দেশের রাজনীতিতে এইরকম একটা কন্ডিশন তৈরি হবে, যখন কোনো আঞ্চলিক দলের নেতার ভাগ্যে প্রধানমন্ত্রিত্ব জুটতে পারে? কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। থেলাপতি বিজয়ের নাম প্রধানমন্ত্রিত্বের জন্য উঠে আসার সঙ্গে সঙ্গেই দেশের রাজনীতিতে একটা নতুন আলোচনা, নতুন বিতর্ক, নতুন স্পেকুলেশন শুরু হয়ে গেছে। এই স্পেকুলেশন আপনারা কি দৃষ্টিতে দেখছেন সেটাও জানাবেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ব্যতিক্রমী আলোচনা। বাংলাদেশ নীতি নিয়ে মোদি তো বরাবরই চাপে ছিলেন। এবার আজকে কেরলে একটি সভায়, দলীয় সভায়, মোহন ভাগবত, সংঘ পরিবারের প্রধান মোহন ভাগবত, তিনি এবার মোদির বিরুদ্ধে একটা কথা বললেন। তিনি বললেন যে বাংলাদেশ নিয়ে মোদির বিদেশ নীতি সম্পূর্ণ অসফল এবং বেদনাদায়ক। এইমাত্র এটা টিভিতে এখন লাইভ চলছিল, লাইভটা শেষ হলো, এখনো শেষ হয়নি, চলছে, অন্য বক্তারা বলছেন, কিন্তু সংঘ পরিবারের মোহন ভাগবতের কথাই হচ্ছে আসল কথা। তিনি যেটা বলবেন সেটাই হবে। তাহলে মোহন ভাগবত যখন মুখ দিয়ে এই কথাটা বলেছেন, তাহলে মোদির চাপ কিন্তু আরো বাড়লো। সকালবেলা যে দুপুরে যেটা করেছিলাম আমি, যে সরকারের অন্দরে বিশেষ করে কূটনৈতিক মহলে জল্পনা সৃষ্টি হয়েছে মোদির এই নরম মনোভাব নিয়ে। এবার কিন্তু সেই আঁচটা মোদির ঘাড়ে কিন্তু লাগলো, সেই বিষ নিঃশ্বাসটা লাগলো মোহন ভাগবতের। আর এই মুহূর্তে মোহন ভাগবত যদি মনে করেন যে মোদিকে তার গদি ছাড়তে হবে, তাহলে মোদিকে তার গদি ছাড়তে হবে। কারণ বিজেপি হচ্ছে একটি রেজিমেন্টেড পার্টি। এই রেজিমেন্টেড পার্টিতে যখন মানে পার্টির সর্বস্তরে উচ্চ স্তর থেকে যখন বলা হবে যে আপনার দ্বারা হচ্ছে না, আপনি এবার সরে যান, আপনার বয়স হয়েছে, আপনার শরীর নিচ্ছে না, যে কোনো কারণে বলবে আপনার শরীর নিচ্ছে না, বয়স হয়েছে, আপনার পক্ষে আর এত ট্রাভেল করা উচিত হবে না, আপনি পরবর্তী প্রজন্মের হাতে ছেড়ে দিন। তাহলে এক্ষেত্রে মোহন ভাগবত আর কোনো কথা বলেননি, কিন্তু লাইনে তাহলে কে আছেন? লাইনে আছেন তাহলে যোগী মহারাজ। যোগী মহারাজ কিন্তু উত্তরপ্রদেশকে ঠান্ডা বানিয়ে দিয়েছেন। ও অত্যন্ত কড়া ধাঁচের মানুষ। এছাড়া আরো আছে, আমাদের হেমন্ত বিশ্ব শর্মা রয়েছে, এর মধ্যে রাজনাথ সিং রয়েছেন। কিন্তু সংঘ পরিবারের লোক নয় বলে জয়শঙ্কর কোনোদিনই প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি সংঘ পরিবারের লোক নন। কিন্তু প্রধানমন্ত্রী হয়তো মোদি হয়তো অবসরের চিন্তাও করতে পারেন। হঠাৎ তিনি বলতে পারেন আমি অবসরে চলে যাচ্ছি। অর্থাৎ বাংলাদেশ নীতিতে তিনি এই যে সফট একটা ভাব নিয়েছিলেন, সেই সফট ভাবটাই তাকে বিপদে ফেলল। আমি বরাবরই কিন্তু বলেছিলাম এত নরম হওয়ার কোনো দরকার নেই। আপনি অনেক আগে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারতেন। আপনি সমস্যাকে জিইয়ে রাখেন, জিইয়ে 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 যখন সেটা একদম মানে উত্তপ্ত হয়ে যায়, সেটা অনেকগুলো ক্ষেত্রে দেখা গেছে। এই নিটের লাস্ট নিট, তার আগে আপনার এই এর কি বলে ওটা, আমাদের যে কৃষি আন্দোলন তাই শেষ পর্যন্ত মোদিকে পেছোতে হলো। প্রথম দিনই যদি উনি কড়া হাতে ব্যাপারটাকে হাতে নিতেন, মানে অমিত শাহের হাতে ছাড়তেন, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হতো। এখন অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন না কেন?
অমিত শাহ শুরুতেই বলে দিয়েছেন অত চাপ আমার পক্ষে নেওয়া সম্ভব না, কারণ আমার হার্টের সমস্যা রয়েছে, আমি দীর্ঘ ছোটাছুটি করতে পারি না, আর এদেশ ওদেশ যেতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, অমিত শাহ সরে গেলে স্বরাষ্ট্র কে দেখবে? স্বরাষ্ট্র একটা বড় দপ্তর, সারা ভারতবর্ষের স্বরাষ্ট্রটা দেখা এটা কম বড় ব্যাপার নয়, ভারতবর্ষের মতো বড় দেশে। তো ওই কারণে অমিত শাহ যা মানে ওই লিস্ট থাকছেন না। তাহলে অমিত শাহর পরে বা আমাদের যোগীজি হচ্ছেন একেবারে উঠে আসার মতো। এখন বয়স অনেক অল্প, 48-49 বছর বয়স হবে। আর যোগীজিকে সবাই শ্রদ্ধা করে, সবাই শ্রদ্ধা করে, আপামর জনগণ শ্রদ্ধা করে। যে কোনো রাজ্যের আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, যোগী মহারাজ বললে পরে মাথায় হাত তুলবে, যোগী মহারাজ। আর যত এই সন্ত্রাসবাদী আছে আর গুন্ডাবাজ আছে, সব কিন্তু যোগী মহারাজকে দেখলে ঠকটা ঠকটা করে কাঁপবে। ভারতবর্ষ চাইছে এইরকম একটা রুলার, যার হাতে শক্ত দণ্ড চাই থাকবে। এই সফট এ দিয়ে মানে পাওয়ার ইউজ করে এখনকার দিনে আর চলে না। সুতরাং মোদিজির কপালে কিন্তু চিন্তার ভাঁজ। হয়তো যে কোনো দিন শুনবেন, আমি বলছি না যে এইটা বলা মাত্রই সঙ্গে সঙ্গে হবে, কিন্তু বলা যখন শুরু হয়েছে আর মোদিজির কান অবধি যদি অবশ্যই পৌঁছায় মোদিজির কানে, তাহলে সম্মান থাকতে থাকতে মোদিজি হয়তো রিজাইন করে বেরিয়ে যেতে পারেন, অথবা একটা স্টেটমেন্ট দিতে পারেন, আমার বয়স বা আমার স্বাস্থ্যের কাছে আমি আর এই কাজ পেরে উঠছি না, আমি এই কাজে অব্যাহতি চাই বলে উনি সংঘ পরিবারের কাছে নিজের রেজিস্ট্রেশন লেটারটা গভর্নমেন্টের কাছে দিয়ে সংঘ পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে নেবেন। বিদায় নিয়ে তিনি তো আগেই বলেছেন আমি হিমালয়ে চলে যাব, রইল ঝোলা চললো ঘোলা, আমি হিমালয়ে চলে যাব। তাও ওনার ডায়া বায়া তো কেউ নেই, সুতরাং ওনাকে আর মানে লোকচক্ষুর তো সামনে আর পাওয়া যাবে না। তবে অবস্থা খুব গম্ভীর, কারণ যেভাবে বাংলাদেশের মানে ব্যাপারটা পাকাচ্ছে এবং ভারতকে বাংলাদেশ চোখ রাঙাচ্ছে, তাতে এবার মোহন ভাগবত পর্যন্ত রিয়াক্ট করতে শুরু করলেন। তাহলে দেশের সাধারণ মানুষের অবস্থা ভাবুন। মোহন ভাগবত অত বড় সংঘ পরিবারের তিনি নেতা, তিনি যদি রিয়াক্ট করেন তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? কারণ সংঘ পরিবার বুঝতে পারছে এইভাবে যদি চলতে থাকে তাহলে পরে 2029-এ যত কষ্টে ক্ষমতায় এসছে বিজেপি, 2029-এ হোয়াইট ওয়াশ হয়ে যাবে। আর পেছনে রাহুল গান্ধী বসে আছে। রাহুল গান্ধী দেখুন 2-4 দিনের মধ্যে অনাস্থা প্রস্তাব আনলেন বলে লোকসভায়, যে বাংলাদেশ ইস্যুতে পুরো ফেল করেছে বলে অনাস্থা প্রস্তাব এনে দেবেন। অনাস্থা প্রস্তাব আনলে পরে আমাদের এখানকার যে বিজেপির যে সমস্ত লোকজন রয়েছে না, তারাও হয়তো দেখবেন অনাস্থা প্রস্তাবে ভোট দিয়ে দেবেন। কারণ মোদিজির এই সমস্ত এই যে ধৈর্যশীল কাজকর্মে অনেকেই কিন্তু বিরক্ত এবং অতিষ্ঠ হয়ে উঠেছেন। ফলে ওনার ধৈর্য নিয়ে, ওনার নীতি নিয়ে ওনাকে থাকতে হবে। আপাতত হয়তো মোদিজিকে গদি ছাড়তে হবে, এটা কিন্তু আন্দাজ পাওয়া যাচ্ছে। আমার কথা এখনই হয়তো মিলবে না, কিন্তু 2 মাস বাদে হয়তো আমার কথা মিলবে। তখন আপনারা আমায় বলবেন যে আপনি অনেক আগাম ধরতে পেরেছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।